আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তেহরান ও জেরুজালেমে পাল্টাপাল্টি বিস্ফোরণ, ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িক বন্ধ, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অর্ধশতাধিক ফ্লাইট বাতিল। ইরান যুদ্ধ পরিস্থিতিতে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এবং দায়িত্ব নেওয়ার পর প্রথম চ্যানেল আই কার্যালয়ে এলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, সংবাদ উপস্থাপন ও অনুষ্ঠান নির্মাণের সৃজনশীলতার প্রশংসা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন ও বিস্তৃত রূপ নিয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের পর যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাজ্য। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানে অভিযানে 4 সপ্তাহ স্থায়ী হতে পারে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের আভাস দিয়েছে ওমান। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। পশ্চিম জেরুজালেমে সাইরেন বেজে ওঠে। আকাশে দেখা যায় প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা। বিস্ফোরণে আহত হন অনেকেই। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর আসে ইসরায়েলের বেইত শেমেশ এলাকা থেকে। ক্ষেপণাস্ত্র হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। হতাহত ও নিখোঁজের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর। লক্ষ্যবস্তু করা হয়েছে সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামো। তেহরানের 2 স্থানে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। সংঘাতে সমুদ্রপথও উত্তেজনা ছড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রেও ইরানের 9টি নৌযান ধ্বংস করে ডুবিয়ে দিয়েছে। তার মধ্যে কয়েকটি নৌযান ছিল বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে হরমুজ প্রণালীতে তেলবাহী 3টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করতে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ইরান বড় দেশ হওয়ায় অভিযান শেষ করতে সময় লাগবে বলে দাবি করেন তিনি। ইরানের শীর্ষ 48 জন কমান্ডার নিহতের দাবি মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের 7 সামরিক কমান্ডার নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন প্যারামিলিটারি বাসিস ফোর্সের মেজর জেনারেল শাহিদ মোহাম্মদ সিরাজি। অন্যদিকে নিজেদের 3 জন সামরিক সদস্য নিহতের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ পরিস্থিতিতে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে অভিযানে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ইরানে হামলার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে যুদ্ধের আবহেও কূটনৈতিক বার্তা এসেছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কূটনীতির দরজা এখনও খোলা আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশে দেশে বিক্ষোভ শুরু হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সহ 3 প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশের নাম সালেহ আহমেদ। তিনি মৌলভীবাজারের বাসিন্দা। বাকি দুজনের একজন নেপালি আর একজন পাকিস্তানি বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম গালফ নিউজ। আহত হয়েছেন বিভিন্ন দেশের অন্তত 58 জন। এছাড়া কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পৃথক ড্রোন হামলায় 4 জন প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন। তারা বিমানবন্দরে কর্মরত ছিলেন। আহতদের কুয়েতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ সহ উদ্ভূত নিরাপত্তা ঝুঁকির কারণে এসব ফ্লাইট বাতিল করা হয়। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, অনেকে অনিশ্চয়তায় ভুগছেন। যাযাবর মিন্টুর রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এতে বন্ধ হয়ে যায় এসব গন্তব্যের সকল ফ্লাইট বাতিল হয়। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আদৌ কবে যেতে পারবেন সেটাও এখনো অনিশ্চিত বলে জানান তারা। এই 2 তারিখে সকাল 6:30টায় ফ্লাইট ছিল। এখন এয়ারপোর্টে আইসা জানতে পারলাম যে আমার ফ্লাইটটা ক্যান্সেল। পরে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলার পরে ওনা বলছে যে এই কুয়েতে এয়ারপোর্ট যে ট্রানজিট হওয়ার কথা ছিল, এই ট্রানজিটে মানে টিকেটে ক্যান্সেল হয়ে গেছে। আমি সৌদি আরবে যাওয়ার জন্য আসছি। ফ্লাইট ছিল সকাল 8টায়। এখন এখানে এসে জানতে পারতেছি যে আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। অথচ আমি এর আগেও অনেকবার ট্রাই করছি, ওনারা অনলাইনে দেখাইছে যে ফ্লাইট আছে। এই যে আমি ভোগান্তিতে আইছি, এত কষ্ট করে আইছি, এখন তো আমার তো অবস্থা খুব খারাপ। আল জাজিরা বর্তমানে বদ্ধ আছে, এই জন্য যাইতে পারতেছি না। ভিসার মেয়াদ 11 তারিখে শেষ হয়ে যাবো। অনেক বলতেছে আপনারা বাসা যান, পরবর্তীতে জানানো হবে। 28 তারিখে দুইটা 25 ফ্লাইট ছিল, এই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে গা, ছুটিয়া সেরে গেছে গা। এরা ঢুকাতে পারবো না, আমার কবুলের সাথে আমি কথা বলতাম। জেদ্দা, মদিনা এবং রিয়াদের পর দাম্মামে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার সকাল 9টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দাম্মামের উদ্দেশ্যে বিমানে একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া জেদ্দা, রিয়াদ এবং মাস্কাটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। অন্যদিকে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে প্রশ্ন, এই সংঘাত কি ছড়িয়ে পড়বে বৃহত্তর যুদ্ধে? বিস্তারিত রিয়াজ ইসলামের বিশ্লেষণে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধে দামামা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বড় সামরিক হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হামলার কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরানও। ইরান ঘোষণা করেছে কোনো ছাড় দেবে না তারা। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লক্ষ্য করা হয়েছে ইসরায়েলের সামরিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে। বিশ্বজুড়ে প্রশ্ন, এই সংঘাত কি ছড়িয়ে পড়বে বৃহত্তর যুদ্ধে? ইতোমধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। তারা ঘোষণা দিয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানগুলোতে ইরানের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী অভিযান অব্যাহত রাখবে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে বড় শক্তিগুলোর ভিন্ন অবস্থানের কারণে দ্রুত সমাধান কঠিন। এই সংঘাত এখন আর শুধু 3 দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক কূটনীতি দ্রুত মেরুকরণের দিকে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের নিরাপত্তার পক্ষে অবস্থান নিয়েছে। ইউরোপের কিছু দেশ নিরাপত্তা উদ্বেগের কথা বললেও সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী। কিছু পশ্চিমা দেশ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখে। সেক্ষেত্রে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সহ ন্যাটোভুক্ত বেশিরভাগ দেশ আমেরিকার পক্ষে অবস্থান নিতে পারে। গালফ অঞ্চলের কয়েকটি দেশে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। তারা একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ইরানের প্রতিবেশী। ফলে সরাসরি জড়িয়ে পড়ার মতো ঝুঁকি নিতে চায় না, বরং সতর্ক অবস্থান নিয়েছে। ইরানের বন্ধুপ্রতিম দেশ হিসেবে পরিচিত রাশিয়া
এ হামলায় নিন্দা জানিয়েছে তারা এবং একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছেন তারা। উত্তেজনা কমানোর আহ্বান জানালেও পশ্চিমা সামরিক পদক্ষেপের সমালোচনা করেছে চীন। গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি ইসলামী বিশ্বের দেশগুলোর প্রতি দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মুসলিম দেশগুলোর জোট ওআইসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে আক্রমণের কঠোর সমালোচনা করেছে। মধ্যপ্রাচ্যের কিছু শক্তি সরাসরি অবস্থান না নিলেও ইসরায়েল বিরোধী অবস্থান ঐতিহাসিকভাবে বজায় রেখেছে। মধ্যপ্রাচ্য বৈশ্বিক জ্বালানির কেন্দ্র। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে। তবে সামরিক হামলা পাল্টা হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশেও সরবরাহ ঘাটতি এবং দাম বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। জ্বালানি পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা আঘাতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে। দেশের বেশিরভাগ জ্বালানি পরিশোধিত অপরিশোধিত তেল এলএনজি এলপিজি হরমুজ প্রণালী দিয়ে আসে। সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত থেকে জ্বালানি আনার বিকল্প সমুদ্রপথ নেই, তাই বাংলাদেশে শঙ্কা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে দেশে এই মুহূর্তে ডিজেল 14 দিনের, অকটেন 28 দিনের, পেট্রোল 15 দিনের, জেট ফুয়েল 30 দিনের এবং ফার্নেস অয়েল 93 দিনের চাহিদা মতো মজুদ আছে। 1 লাখ মেট্রিক টন তেল নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে হরমুজ প্রণালী পার হয়েছে আরও একটি কার্গো। তাই যুদ্ধ দীর্ঘায়িত না হলে বাংলাদেশের সমস্যা হবে না। মধ্যপ্রাচ্যে এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে। তো এইটা যদি কন্টিনিউ করে তাহলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি জাহাজের ভাড়া বৃদ্ধি পেতে পারে, যেটা আমাদের জন্য ঝুঁকি। তাছাড়া এমনিতেই সাপ্লাই চেইনে এখন পর্যন্ত কোনো ধরনের দুঃসংবাদ নেই। যদি 15 দিন 1 মাসের মধ্যে এটা সলভ হয়ে যায় তাহলে স্বাভাবিক হবে সব কিছু। জুন পর্যন্ত আমাদের এগ্রিমেন্ট আছে। বিপিসি বলছে মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য দেশ থেকে জ্বালানি আমদানি করে বাংলাদেশ, ফলে সমস্যা হওয়ার শঙ্কা কম। তবুও যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরবরাহকারী দেশগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে বিপিসি। সর্বদা সজাগ আছি। বিদেশের সঙ্গে যারা সরবরাহকারী প্রতিষ্ঠান তাদের সঙ্গে আমরা সর্বক্ষণই যোগাযোগ রাখছি এবং আমাদের হিসেব নিকেশ মজুদ, বিপণন এবং রিফাইনারি সবগুলো মেশিনারিজ আমরা চালু রেখেছি। 10 দিন আগে ব্যারেল প্রতি যে জ্বালানির দাম ছিল $61, তা এখন প্রায় $67 পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে দাম আরও বৃদ্ধির শঙ্কা আছে। জ্বালানি তেলের মূল্য বেড়ে গেলে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ওই অঞ্চলে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির আশা প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্য সংকটের কারণে ঊর্ধ্বমুখী তেলের বাজারের প্রভাব বাংলাদেশে পড়বে না। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায়ের রিপোর্ট। সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সকাল সচিবালয়ে নিজ দপ্তরে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বিস্তারিত জানান। আমাদের অনেক লোকজন মধ্যপ্রাচ্যে কর্মস্থলগুলো তাদের কর্মসংস্থান আছে, তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছে এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদেরকে, যেমন যারা বিভিন্ন কাজের জন্য যাচ্ছে
তাদের ভিসা হয়তো মেয়াদ এগুলো এক্সটেন্ড করা। দেখেন, এই সরকার হচ্ছে জনগণের সরকার। 2/3 ভোটে জনগণের ভোট দিয়ে আপনার ম্যান্ডেট দিয়ে তারা এখন সবকে প্রাইম মিনিস্টার করছে। আমরা সবসময় জনগণের পক্ষে, আমরা সবসময় জনগণের মাঝে। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে যে সাম্প্রতিক সময় গত মাসে যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চ্যানেল আই পরিদর্শনে এসে আশাবাদী মন্ত্রী গণমাধ্যমের নানা চ্যালেঞ্জ সমাধানে কাজ করার বার্তা দেন। সে সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুষ্ঠান নির্মাণে চ্যানেল আইয়ের সৃজনশীলতার প্রশংসা করেন মন্ত্রী। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান পরিদর্শনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন রোববার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে তাকে স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরুদ্দিন মাহমুদ মামুন এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তথ্যমন্ত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। মধুর ক্যান্টিন থেকে মন্ত্রণালয় শীর্ষক স্মারকে তার ছাত্র রাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধি ও মন্ত্রী হওয়ার পথে প্রায় 5 দশকের রাজনৈতিক পথ চলার কথা স্মরণ করা হয়। মতবিনিময়ে তথ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, অতীতে সংবাদ ব্যবস্থাপনায় মন্ত্রণালয় বহির্ভূত এজেন্সির হস্তক্ষেপ, এআই যুগে অপতথ্যের বিস্তার, সম্প্রচার ডিজিটাইজেশনের মাধ্যমে টেলিভিশনের আর্থিক নিশ্চয়তা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও বেতন কাঠামো নির্ধারণের মতো নানা চ্যালেঞ্জের বিষয়ে। সম্প্রচার মন্ত্রী জানান, সাংবাদিকদের মতামত নিয়ে নানা অসঙ্গতি দূর করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেবে সরকার। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত সমাধানে জোর দেন তিনি। যে আমরা যেহেতু আসলেই গণমাধ্যমকে একটা পূর্ণাঙ্গ স্বাধীনতার দিকে যাতে নিয়ে যেতে চাই বলেই আমরা কিন্তু মানে আংশিকভাবে কোনো বিষয়গুলিকে একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি বলতে যা বোঝায়, সেটার জন্য কিন্তু আমরা কাজ করতে নামব। আপনাদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে আমরা জবাবদিহিতার পরিধি এবং কাঠামোটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, তারপরে ওই কাঠামোর মধ্যে সকল স্বাধীনতাকে নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করবো আমরা। অন্তর্বর্তী সরকারের সময়ে গণমাধ্যম কর্মীদের বাতিল করা অ্যাক্রিডিটেশন কার্ড এবং হত্যা মামলায় কারাগারে থাকা সাংবাদিকদের বিষয়েও প্রশ্ন ছিল নতুন তথ্যমন্ত্রীর কাছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পদক্ষেপকেই আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিচ্ছি না। এটা একটা অন্তর্বর্তীকালীন পরিস্থিতি। আমি এই ব্যাপারে কোনো ভালো মন্তব্য করতে চাচ্ছি না, খারাপ মন্তব্য করতে চাচ্ছি না, এবং এটাকে তো স্ট্যান্ডার্ড হওয়ার কোনো কারণই না। সে সময় চ্যানেল আইয়ের বহুমুখী কর্মকাণ্ড ও সৃজনশীলতার প্রশংসা করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। অন্য যে কোনো চ্যানেলের চেয়ে অনেক বেশি আপনার সোশ্যাল ইস্যু এবং আপনার ক্রিয়েটিভিটিকে আপনারা গুরুত্ব দেন। এটার জন্য আমি এটা বিশেষ জন্য দেশের টেলিভিশন ইতিহাসে প্রথম এআই প্রযুক্তিতে নির্মিত মিউজিক ভিডিও দেখানো হয় মন্ত্রীকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত হেরা হতে হেলে দুলে নাতে রাসুলটিতে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী শিল্পী কুসুম শিকদার। পরে চ্যানেল আই সংবাদ কক্ষ ঘুরে দেখেন তথ্য সম্প্রচার মন্ত্রী। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে স্বাধীনতার 55 বছর নবযাত্রায় বাংলাদেশ।
গৌরব আর গর্বের মাস মার্চ। ৭১-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ৭১-এর পহেলা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণার পর আওয়ামী লীগের গণপরিষদ সদস্যদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় ২রা মার্চ পালিত হয় পূর্ণ দিবস হরতাল। বাঁশের লাঠি হাতে স্বাধীনতা স্লোগানে প্রকম্পিত ছিল ঢাকার রাজপথ। আর ফার্মগেইটে পাকিস্তানি সামরিক বাহিনীর গুলি ও বেয়নেট চার্জে হতাহত হন ৯ জন বাঙালি। ২রা মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে ছাত্র জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন। একটি স্বাধীন দেশের গুরুত্বপূর্ণ অংশ জাতীয় পতাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবেশে সবুজ জমিনের ওপর লাল বৃত্ত, তার মাঝে বাংলার সোনালী মানচিত্রের পতাকা প্রথম ওড়ান ডাকসুর সে সময়ের ভিপি আসম আব্দুর রব। সমাবেশ শেষে স্বাধীনতার স্লোগানে স্লোগানে বিশাল মিছিল যায় বাইতুল মোকাররমের দিকে। ৭১-এর এ দিনে জাতীয় লীগের উদ্যোগে বাইতুল মোকাররমে এবং ন্যাপের উদ্যোগে পল্টন ময়দানে প্রতিবাদ সমাবেশ হয়। পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় সচিবালয়ে। রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ঢাকায় কারফিউ জারি করে পাকিস্তানের সামরিক বাহিনী। স্বাধীনতার শৃঙ্খল ভাঙার শপথ নেওয়া বাঙালি কারফিউ ভেঙে পুরো ঢাকা শহরের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে। ডিআইটি মোড় এবং মর্নিং নিউজ পত্রিকা অফিসের সামনে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে আবারও রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। গভর্নর হাউসের সামনেও চালানো হয় গুলি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। লবণাক্ততার কারণে অনাবাদি পড়ে থাকা জমিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে বেড ও মাদা পদ্ধতির চাষ। উপকূলীয় জেলা ভোলায় এই পদ্ধতিতে লবণ সহিষ্ণু সবজি উৎপাদনের মাধ্যমে বদলে যাচ্ছে গ্রামীণ নারীদের জীবন। এবারে প্রকৃতি সংবাদ। একসময় দোয়াতের কালি আর তালপাতায় হতো শিশুদের হাতে খড়ি। সময়ের বিবর্তনে আজ তা বিলুপ্ত প্রায়। তবে বাগেরহাটের চিতলমারীতে এখনও টিকে আছে ঐতিহ্যবাহী এই শিক্ষা পদ্ধতি। শিশু শিক্ষা নিকেতন নামের পাঠশালায় ২২ বছর ধরে তালপাতায় অক্ষর চর্চার মধ্য দিয়েই হাতেখড়ি হচ্ছে কোমলমতি শিশুদের। এবারে খেলার খবর। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তেহরান ও জেরুজালেমে পাল্টাপাল্টে বিস্ফোরণ। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িক বন্ধ। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অর্ধশতাধিক ফ্লাইট বাতিল। ইরান যুদ্ধ পরিস্থিতিতে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। এবং দায়িত্ব নেওয়ার পর প্রথম চ্যানেল আই কার্যালয়ে এলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সংবাদ উপস্থাপন অনুষ্ঠান নির্মাণের সৃজনশীলতার প্রশংসা। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।